সিনেমার শুরুতেই আমরা হাইমি নামের একজন পপুলার সুপারস্টারকে দেখতে পাই। হাইমি খুব কম বয়সেই তার এই খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে, কিন্তু বর্তমানে তার নামে মিডিয়াতে কিছু দুর্নাম ছড়ায় যে হাইমি নাকি ফেমাস কেপপ গ্রুপের এক মিউজিশিয়ান জিহুনের সাথে ডেট করছে, যে কিনা তার থেকে 10 বছরের ছোট ছিল। আর এজন্যই অনেক খারাপ খারাপ কমেন্টের সম্মুখীন হতে হয় হাইমিকে। এরপর আমাদেরকে কিছু টিনেজ গার্লকে দেখানো হয়। এই মেয়েটির নাম হলো সুইউ। সুইউ টেনিস খেলতে খুবই ভালোবাসে। তার পাশে বসা ছিল তার বান্ধবীরা। তারা ইন্টারনেটে হাইমির সাথে জিহুনের এই নিউজ দেখে খুবই রাগান্বিত হয়ে যায়। আসলে এই টিনেজ মেয়েগুলো জিহুনকে পছন্দ করত, তাই তারা হাইমির উপর প্রতিশোধ নেওয়ার জন্য হাইমির অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে, যেখানে অলরেডি মিডিয়ার লোকও উপস্থিত ছিল। কিন্তু এর কিছুক্ষণ পরে জিহুন একটা ভিডিও পোস্ট করে। সেখানে সে বলে যে আপনারা প্লিজ হাইমিকে বিরক্ত করবেন না, কারণ আমি সত্যি সত্যি হাইমিকে ভালোবাসি আর আমরা রিলেশনশিপে রয়েছি। তাছাড়া আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নতুন সং রিলিজ করে দিব, যা দেখে আমরা বুঝতে পারি যে হাইমি সত্যি সত্যি তার থেকে 10 বছরের ছোট জিহুনের সাথে ডেট করছে। এদিকে হাইমির ম্যানেজারের কাছে কিছু মেয়েরা ফোন করে বারবার বিরক্ত করতে থাকে। আর এখানে সে টিনেজ মেয়েগুলোই হাইমির হ্যাটার সেজে হাইমির নামে উল্টাপাল্টা কথা বলে। তারা হাইমিকে অনেক খারাপ খারাপ কথা বলেই যাচ্ছিল। এদিকে হাইমি এসবের জ্বালায় অতিষ্ঠ হয়ে ম্যানেজারকে বলে লয়ার ঠিক করতে, সে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে। এর পরের সিনে আমরা দেখি সুইউ তার ফ্রেন্ডের সাথে বসে গল্প করছিল। এমন সময় তার মোবাইলে মেসেজ আসে যে তোমাকে কাল কোর্টে যেতে হবে। কিন্তু অবাক করার বিষয় ছিল এই যে মেসেজটা শুধু সুইউর মোবাইলে এসেছিল। সুইউ এটা দেখে বলে হাইমির সাথে টল তো আমি শুধু একা করিনি, তোরাও তো করেছিস, তাহলে তোদের ফোনে মেসেজ আসলো না কেন? সুইউর মোবাইলে মেসেজ আসা দেখে তার সব বন্ধুরা তাকে রেখে সেখান থেকে চলে যায়। তাছাড়া তারা যেখানে বসেছিল সেটা তাদেরই এক ফ্রেন্ডের দোকান ছিল, আর সবার সাথে সাথে ওই ফ্রেন্ডও উঠে যেতে শুরু করে। যা দেখে সুইউ বলে আরে তুই কোথায় যাচ্ছিস, এটা তো তোরই দোকান। কি একটা অবস্থা ভাবুন, বিপদের সময় আসলে খুব কম বন্ধু বান্ধবকে পাশে পাওয়া যায়। যাই হোক, পরের সিনে সুইউ হাইমির সামনাসামনি বসেছিল, আর এখানে আমরা জানতে পারি সুইউ হলো হাইমির মেয়ে, অর্থাৎ হাইমি সুইউর মাই ছিল। আসলে হাইমি অনেক কম বয়সে সুইউকে জন্ম দিয়েছিল বলে হাইমি সুইউকে দুনিয়ার সবার কাছ থেকে লুকিয়ে রাখে, অর্থাৎ সুইউ যে হাইমির মেয়ে এটা আর কেউই জানতো না। আর এই বিষয়টা নিয়ে সুইউ তার মায়ের উপর খুবই রেগেছিল। তারপর হাইমি সুইউকে বলে আমি জানি তুমি এসব হ্যাট কমেন্টস গুলো করেছো, কেন করেছো এসব? এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ঠিক তখনই হাইমির মা সেখানে চলে আসে, মানে সুইউর গ্র্যান্ডমা আর কি। তিনি তাদের সাথে এখানে থাকতেন। হাইমির মা এসে হাইমিকে বুঝিয়ে বলে সুইউ তো ছোট মানুষ, ও কি আর এত কিছু বুঝে, তোমরা এবার ঝগড়া থামাও। পরের দিন সুইউ স্কুলে বসে বসে ভাবছিল আচ্ছা আমি কি সবাইকে বলে দিব যে আমি হাইমির মেয়ে? তখনই সুইউর টিচার এসে সুইউকে টেনিস বল খেলার কম্পিটিশনের ফর্ম ফিল আপ করার জন্য দেয়। আসলে সুইউ টেনিস খেলায় অনেক ভালো ছিল। তারপর সুইউ এবং তার সব বন্ধুরা মিলে একটা ক্লাস ফাঁকি দেয়, যার কারণে টিচার তাদের সবার গার্জিয়ানদের ডাকে। এদিকে সুইউর গার্জিয়ান হিসেবে আসে তার গ্র্যান্ডমা, সুইউর মা সেজে। এদিকে রাতের বেলায় হাইমি সুইউকে জিজ্ঞাসা করে তুমি টিচারকে আমার নাম্বারটা কেন দিয়েছিলে? সুইউ তখন তার মাকে অপমান করে বলে তুমি যে অল্প বয়স্ক ছেলের সাথে ডেট করে বেড়াচ্ছ সেটার বেলায় তো কোনো সমস্যা নেই, তাই না? সব সমস্যা শুধু আমাকে নিয়ে। এখানে মা মেয়ে মিলে আবারও ঝগড়া শুরু করে দেয়। তখন সুইউর গ্র্যান্ডমা এসে তাদের ঝগড়াঝাটি থামিয়ে দেয় আর তাদেরকে বলে এসব ঝগড়া বাদ দাও। আর একটা কথা বলো তো, তোমাদের কারোরই কি মনে নেই যে কাল কি রয়েছে? আসলে ওদের কারোরই মনে ছিল না যে কাল কি আছে। এতে সুইউর গ্র্যান্ডমা অনেক রেগে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরে যখন মা মেয়ের মনে পড়ে তখন হাইমি তার মেয়ে সুইউকে মেসেজ করে বলে কাল মার জন্মদিন, তাই তুমি মায়ের জন্য খাবার বানিও আর আমি গিফট নিয়ে আসবো। তখন সুইউ বলে আমি সবেমাত্র হাই স্কুলে পড়াশোনা করি, আমি কি করে খাবার বানাবো আর কি কি কিনে আনবো তাও তো কিছুই বুঝি না। এখানে মা মেয়ে মিলে একটা আইডিয়া বের করে। পরের দিন তারা মা মেয়ে একটা সুপার শপে চলে যায়। তবে সেখানে গিয়ে তারা দুজন একসাথে কেনাকাটা করে না, তারা দুজন ফোনে ফোনে কন্ট্যাক্ট করে জিনিসপত্র কিনতে থাকে, যাতে করে সুইউ যে হাইমির মেয়ে এটা কেউ জানতে না পারে। কিন্তু শপের ভিতরে কিছু একটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি লেগে যায়, আর তখনই সেখানে থাকা একজন মহিলা হাইমিকে চিনে ফেলে। এটা দেখে সুইউ চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে তখনই সেখানে সুইউর ফ্রেন্ডেরাও চলে আসে, তারা হাইমিকে দেখে চিনে ফেলে। সাথে তারা সুইউকে দেখতে পায়। সুইউর বান্ধবীরা ভাবে এখানে সুইউ কি করছে। তবে এখানে সুইউ তার মাকে তার বান্ধবীদের কাছ থেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে তার মাকে নিয়ে পালিয়ে যায়। সুইউ হাইমিকে একটু ওয়াশরুমে এনে ডাস্টবিনের ভিতরে এভাবে ঢুকিয়ে রাখে। এদিকে সুইউর বান্ধবীরা পিছু করতে করতে ওয়াশরুমেও চলে আসে। এখানে সুইউ তাদেরকে আটকাতে চাইছিল, কিন্তু তার বান্ধবীরা হাইমিকে খুঁজতেই থাকে, কিন্তু তারা কোথাও হাইমিকে খুঁজে পায় না। এদিকে সুইউ তাদেরকে খাওয়াবে বলে সেখান থেকে নিয়ে চলে যায়। তারা যাওয়ার পর আমরা দেখি হাইমি একটি ড্রয়ারের মধ্যে লুকিয়ে রয়েছে, যার ফলে তার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। তারপর রাতের বেলা হাইমি আর সুইউ তার গ্র্যান্ডমার বার্থডে সারপ্রাইজ দেয়। গ্র্যান্ডমা ওদের জন্য ওয়েট করছিল। তারপর সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন বাইরে থেকে একজন লোক তাদের ছবি তুলে নেয়। পরের দিন হাইমি নিচে যাচ্ছিল, লিফটের মধ্যে একটা বাচ্চা ছেলে তার মায়ের সাথে ছিল। ছেলেটি হাইমিকে দেখে পিছন থেকে বলে
তুমি সেই হাইমি না যে কিনা জিহুনের সাথে ডেট করছো? জানো আমার মা বলেছে তুমি নাকি অনেক খারাপ মেয়ে, তাই তো তুমি একটা ইয়াং ছেলের সাথে ডেট করছো। এসব শুনে ছেলেটির মা ছেলেটির মুখ বন্ধ করে দেয়। এতক্ষণে বন্ধ করে কি হবে, যা বলার তো বলেই দিয়েছে। যাই হোক, এদিকে সুইও যখন স্কুলে যাচ্ছিল ওই ফটোগ্রাফার তারও ছবি তুলে নেয়, এমনকি সে সুইয়ের সাথে কথা বলারও চেষ্টা করে, কিন্তু সুইও এসব পাত্তা না দিয়ে চলে যায়। আসলে এই ফটোগ্রাফার হাইমির রহস্য ফাঁস করে একটা ব্রেকিং নিউজ বানাতে চায়, আর ব্রেকিং নিউজের মাধ্যমে সেও ফেমাস হতে চায়। কিন্তু ফটোগ্রাফার এত ছবি কালেক্ট করেও তেমন কোনো প্রমাণ মিলাতে পারে না। একদিন জিহুন হাইমিদের অ্যাপার্টমেন্টে আসে। জিহুন লিফট দিয়ে ওঠার সময় সুইও তাকে চিনে ফেলে। সুইও এখানে বুঝতে পারে যে জিহুন তার মায়ের সাথে দেখা করার জন্য এখানে এসেছে, তাই সে জিহুনের সামনে হাইমির নামে বাজে বাজে কথা বলতে শুরু করে, মানে মায়ের নামই বদনাম করছিল আর কি। তখন জিহুন সুইকে জিজ্ঞাসা করে তুমি এসব জানলে কি করে? সুইও বলে আমি তার প্রতিবেশী, তাই এসব কিছু আমার খুব ভালোভাবেই জানা রয়েছে। এদিকে দেখা যায় জিহুনের কাছে হাইমির বাসার একটা চাবি ছিল, যা দিয়ে সে হাইমির বাসার ভিতরে ঢুকে যায়। আসলে হাইমি আর সুইও আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে। একটা ফ্ল্যাটে হাইমি থাকে আর আরেকটাতে সুইও এবং তার গ্র্যান্ডমা থাকে। তবে তাদের রুমের সাথে হাইমির রুমের কানেকশন ছিল, যা দিয়ে তারা খুব সহজে এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করতে পারত। তারপর গ্র্যান্ডমা সুইকে বলে আমি হাইমির রুমে যাচ্ছি কিছু কাপড় ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য, কিন্তু তখন সুইও তার গ্র্যান্ডমাকে বলে তুমি রেস্ট করো, আমি যাচ্ছি। তারপর সুইও লুকিয়ে লুকিয়ে হাইমির ফ্ল্যাটে চলে আসে। হঠাৎ করে সুইকে দেখে জিহুন তো ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে হাইমিও চলে আসে। আসলে জিহুন সুইউকে লুকিয়ে চলে যেতে বলে, আর এই সময় সুইউ জিহুনের উপরে পড়ে যায়। তারপর সুইউ লুকিয়ে লুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সুইয়ের ফোনটা ঠিক তখনই বেজে ওঠে, যার ফলে সুইউ তার মায়ের কাছে ধরা পড়ে যায়। এদিকে জিহুনের সামনে সুইউকে কি বলে পরিচয় দিবে সেটা নিয়ে ভাবতে থাকে হাইমি। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে হাইমি তার মেয়েকে বলে ওঠে তুমি আবারও আমার বাসায় এসেছো চুরি করতে? তোমাকে কতবার বলেছি আমার বাসায় এসে চুরি করো না, তারপরে তুমি এসব করছো, যাও এখান থেকে চলে যাও। হাইমি নিজেকে বাঁচানোর জন্য তার মেয়েকে চোরের অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেয়। হাইমির এমন ব্যবহারের কারণে সুইউ অনেক বেশি কষ্ট পায়। আসলে ছোটবেলা থেকে হাইমি তার মেয়ে সুইউর সাথে এমন ব্যবহার করে আসছে, এসব করা হাইমির অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু আজ জিহুনের সামনে সুইউর মা তাকে এভাবে অপমান করবে, তাকে চোর বানাবে, এটা সুইউ কোনোভাবেই মানতে পারে না। মায়ের এমন ব্যবহারে সুইউ প্রচন্ড কষ্ট পায়, তাই সুইউ মন খারাপ করে টেনিস খেলার জন্য চলে যায়। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও যখন সুইউ বাড়ি ফিরছিল না, তখন সুইউর গ্র্যান্ডমা হাইমির কাছে এসে সুইউর কথা জিজ্ঞেস করে। এখানে হাইমি তার মাকে বলে যে সুইউ জিহুনের সামনে গিয়েছিল বলে সে তাকে বকেছিল, হয়তো এই কারণেই সুইউ রেগে আছে। গ্র্যান্ডমা এখানে হাইমিকে বকা দিয়ে বলে তোর তো সুইউকে না জিহুনকে বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল। যাই হোক, পরদিন সকালে যখন হাইমি তার স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিল, সে তার মাকে ডাকে তাকে হেল্প করার জন্য, কিন্তু তার মা ব্যস্ত ছিল, তাই সে সুইউর হেল্প চায়। এখানে সুইউ তার মাকে বলে যদি তার মা তাকে $50 দেয় তাহলে সে তার মাকে হেল্প করবে। হাইমি টাকা দিতে রাজি হয়ে যায়, তবে স্ক্রিপ্ট ডায়লগগুলো ছিল খুবই ইমোশনাল, যা তাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। আর সুইউ প্র্যাকটিস করার সময় একটু বেশি গভীরে ঢুকে যায়, আর তার মায়ের উপর যত রাগ ছিল তা সুইউ ডায়লগের মাধ্যমে তার মাকে বলছিল। সুইউ ডায়লগের এতটাই ভিতরে ঢুকে গিয়েছিল, যা দেখে হাইমি তার মেয়েকে বলে এটা স্ক্রিপ্ট, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? মায়ের মুখে এই কথা শুনে সুইউ নিজেকে একটু শান্ত করে। এদিকে গ্র্যান্ডমা তাদের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সুইউ সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া শেষ করে হাইমিও তার মেয়ের সাথে সেখানেই ঘুমিয়ে যায়। পরের দিন সুইউ তার ফ্রেন্ডদের সাথে দোকানে ছিল, আর সেখানে আবারও সে ফটোগ্রাফার এসে সুইউর ছবি তুলে, যা দেখে সুইউ সহ তার সব ফ্রেন্ডেরা মিলে ফটোগ্রাফার পিছু করে। তখন ফটোগ্রাফার তাদের কাছ থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে, যার ফলে তার কাছ থেকে একটা ডায়েরি পড়ে যায়, যেটা সুইউর হাতে পড়ে। সুইউ ডায়েরিটা পড়ে সাথে সাথে হাইমির কাছে চলে আসে আর হাইমিকে ডায়েরিটা দেখায়। তারপর হাইমি তার ম্যানেজারকে কল করে আর তাকে জানায় যে সে সুইউকে সমাজ থেকে আর লুকিয়ে রাখতে চায় না, এবার সে সুইউকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে চায়। কিন্তু ম্যানেজার বলে এটা করা একদমই উচিত হবে না, তুমি তো জানো এই ফিল্মটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তার থেকে ভালো হবে তুমি একটা কাজ করো, সুইউকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দাও আর তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো। সুইউ অস্ট্রেলিয়ায় ভালো থাকবে, তাছাড়া তুমি তো এমনিতেও সুইউর খেয়াল কখনোই রাখোনি, তাহলে এখন কেন তার কথা ভাবছো? এসব বলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। পরের সিন আমরা দেখতে পাই সুইউর হাতে একটা ব্রেসলেট পরা ছিল, যা দেখে জিহুন সুইউকে এনে তার গাড়িতে বসায়। আসলে এই ব্রেসলেটটা জিহুন হাইমিকে গিফট করেছিল, আর আজ জিহুন এটা সুইউর হাতে দেখে ভাবে সুইউ হয়তো হাইমির ঘর থেকে এই ব্রেসলেটটা চুরি করেছে। এদিকে সুইউর অনেক খারাপ লাগে এটা ভেবে যে জিহুন তাকে চোর ভাবছে। তারপর জিহুন সুইউকে হাইমির কাছে নিয়ে আসে আর এই ব্রেসলেটটার কথা জিজ্ঞাসা করে। তবে এখানে আর হাইমি তার মেয়েকে চোর বানায় না, সে জিহুনকে বলে এই ব্রেসলেটটা সুইউ চুরি করেনি, এটা সে আমার কাছ থেকে আবদার করেছিল, তাই আমি তাকে এটা দিয়েছি। এখানে হাইমি সুইকে বাসায় চলে যেতে
যেতে বলে, কিন্তু সুইউ বলে এখানে যেহেতু চলে এসেছি তাহলে আমিও মুভিটা দেখিয়ে যাই। হাইমিও আর কিছুই বলতে পারে না। এখানে মুভি দেখার সময় তারা একে অপরের সাথে খুবই খুনসুটি করে। তাছাড়া আরেকটা বিষয় হলো এখানে একজনের বয়স 15, আরেকজনের বয়স ছিল 25, আর আরেকজনের হলো 35। অর্থাৎ 15 বছরের সুইউ 25 বছরের জিহুনকে ভালোবাসে, আর 25 বয়সের জিহুন 35 বছরের হাইমিকে ভালোবাসে। ভালোবাসা সত্যি আজব হয়, তাই না? যাই হোক, পরদিন হাইমি সুইউর ড্রেস গুছাতে এসে সুইউর টেনিস কম্পিটিশনের ফর্মটা দেখতে পায়। ফর্মটা দেখে হাইমি সিদ্ধান্ত নেয় যে সে সুইউর ম্যাচ দেখতে যাবে। হাইমি আরো ভাবে যে সে যদি সেখানে যায় তাহলে নিশ্চয়ই সুইউ অনেক বেশি খুশি হবে। এদিকে সুইউকে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য ম্যানেজার সব কাগজপত্র পাঠিয়ে দিয়েছে হাইমির কাছে। একদিন গ্র্যান্ডমা এগুলো দেখে ফেলে আর হাইমিকে বলে, তুমি কি সুইউকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে চাও নাকি? এখানে হাইমির মা হাইমিকে অনেক বকা দেয়, তবে হাইমি এখানে তার মাকে বলে যে সে এমনটা করবে না, সুইউকে সে অস্ট্রেলিয়া পাঠানোর কোনো চিন্তাই করছে না। পরের দিন সকালে সুইউও অস্ট্রেলিয়ার কাগজপত্রগুলো দেখে ফেলে, যা দেখে সে বুঝে যায় যে তার মা তাকে দূর করার জন্য অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে চায়, যা দেখে তার মনটা খুব খারাপ হয়ে যায়। রাতের বেলা হাইমি যখন সুইউকে ডাকে তার স্কিপ প্র্যাকটিসে হেল্প করার জন্য, তখন সুইউ বলে আমি পারবো না। হাইমি তখন বলে, তুমি কেমন মেয়ে, মাকে হেল্প করতে পারবে না? সুইউ তখন রেগে উত্তর দেয়, আমি না হয় খারাপ মেয়ে, তুমি কেমন মা? আমাকে মেয়ে হিসেবে কখনো মেনেছো, কাছে টেনে নিয়েছো? এসব তো দূরের কথা, তুমি আমাকে তখন বিদেশে পাঠিয়ে দিতে চাও। চিন্তা করো না, আমি চলে যাব, তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব। হাইমি তখন বলে, এরকম কিছুই আমি করব না, কখনোই আমি তোমাকে অস্ট্রেলিয়া পাঠাবো না, বরং আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো। আমি আমার যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, আমি চাই তুমি আমার সেই স্বপ্নগুলো পূরণ করো। আমি তোমাকে বেস্ট লাইফ দিতে চাই সুইউ। এখানে মা মেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সুইউর ফ্রেন্ডেরা একটা অডিশন দিতে যায়। সুইউ সেখানে ছিল, কিন্তু সে শুধু তার বন্ধুদের সাথে থাকতে এসেছিল। কিন্তু প্রোডিউসার সুইউকে প্রতিযোগী ভেবে নেয়, তাই সে সুইউকে তার সাথে করে ভিতরে নিয়ে যায়। সেখানে বিচারক হিসেবে হাইমিও ছিল। প্রোডিউসার সুইউকে বলে অভিনয় করে দেখানোর জন্য। সুইউ তো প্রথমে রাজি হচ্ছিল না, কারণ সে তো এই পারফরমেন্স করার জন্য কোনো প্রস্তুতিই নেয়নি। তবে শেষবেশ সুইউ বলে, আমি অভিনয় করতে রাজি আছি যদি হাইমি ম্যাম আমার সাথে অভিনয় করে। এখানে প্রোডিউসার হাইমিকে বলে সুইউর সাথে অ্যাক্টিং করতে। হাইমিও রাজি হয়ে যায়। অ্যাক্টিং এর সময় সুইউ তার মনে যত কষ্ট ছিল সব বের করে আনে। সুইউ যেন এই কথাগুলো সত্যি সত্যি তার মাকে বলছিল। সে বলে, আমার যখন তোমাকে প্রয়োজন ছিল তখন কোথায় ছিলে মা? আমার সব বন্ধুরা যখন তাদের মাকে নিয়ে স্কুলের পার্কে ঘুরে বেড়াতো তখন আমি কেন একলা একলা ঘুরে বেড়াতাম মা? কেন আমি তোমাকে কখনোই আমার কাছে পাইনি? কেন আমি কখনো তোমাকে জড়িয়ে ধরে থাকতে পারিনি? এখানে যদিও সুইউ অ্যাক্টিং করছিল, কিন্তু বাস্তবে তো সে তার জীবনের চিত্রগুলো এখানে ফুটিয়ে তুলছিল। সুইউর অ্যাক্টিং সেখানে থাকা সবার অনেক ভালো লাগে, এমনকি হাইমিও তার মেয়ের এসব কথা শুনে কেঁদে ফেলে। পরের সিনে দেখা যায় সুইউ তার বন্ধুদের সঙ্গে পার্টি করছিল। এখানে থাকা সবাই তাদের বাবা মার পারমিশন নিয়ে এখানে এসেছে, কিন্তু সুইউর কোনো পারমিশন লাগেনি। এর কারণ তার বন্ধুরা জানতে চাইলে সুইউ বলে, আমার মা তো আমার কোনো খবরই রাখে না, আমি কি খেলাম কি করলাম, কোথায় গেলাম কোথায় থাকলাম, কোনো কিছুই তার জানার প্রয়োজন নেই। তখন সুইউর একজন বান্ধবী তাকে বলে, আরে তুই তো তাহলে অনেক লাকি। সুইউ বলে, এটাকে লাকি বলে না, বরং তোরা অনেক বেশি লাকি, কারণ তোরা তোদের পরিবারের সাথে সময় কাটাতে পারিস। এদিকে ওই ফটোগ্রাফার আবারও লুকিয়ে লুকিয়ে তাদের কথাগুলো শোনে, এমনকি তার ক্যামেরাটা অন করে সুইউর সব কথাগুলো রেকর্ড করতে থাকে। এদিকে সুইউ তার সব বান্ধবীদেরকে আজকে সব সত্যি কথা বলে দেয় যে সে আসলে সুপারস্টার হাইমির মেয়ে। এই কথা জেনে তার সব বান্ধবীরা বলে, আরে বাহ, তোর ভাগ্য তো অনেক ভালো, সুপারস্টার মা, তার সাথে আবার সুপারস্টার বাবাও আছে। তারা আসলে জীবনের কথা বলছিল আর কি। এখানে তার বান্ধবীরা বলে, তোর ভাগ্য তো একেবারেই খুলে গিয়েছে। সুইউ বলে, আরে না, তোদের ভাগ্য ভালো। তখন তার বান্ধবীরা বলতে থাকে, আরে আমাদের বাবা তো বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু তোর বাবা তো এখনো ইয়াং। অন্যদিকে সুইউর সব কথা ওই ফটোগ্রাফের ক্যামেরা রেকর্ডিং হচ্ছিল। ঠিক তখন একটা শব্দের কারণে সুইউ আর তার বান্ধবীরা দরজা খুলে দেখে ওই ফটোগ্রাফারকে, যা দেখে তারা সবাই মিলে এই ফটোগ্রাফারকে খুব মারে। এদিকে হাইমি জিউনকে সব বলে দেয় যে সুইউ আমার মেয়ে। অ্যাক্টিং জগতে প্রবেশের আগে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, সুইউ আমার এবং তারই মেয়ে ছিল, কিন্তু সুইউর বাবা তার দায়িত্ব না নিয়ে আমাদেরকে রেখে পালিয়ে যায়। কিন্তু আমি তো একজন মা, তাই আমি সুইউকে ফেলে দিতে পারিনি। আর এই সত্যিটা জানার পর তুমি যদি আমার সাথে রিলেশনে না থাকতে চাও তাহলে তুমি চলে যেতে পারো। পরের সিনে দেখা যায় হাইমি সুইউ টেনিস ম্যাচে খাবার নিয়ে যাবে বলে রান্না বান্না করছে, তাও আবার নিজের হাতে। রান্না বান্না শেষ করে হাইমি সুইউর ঘরে গিয়ে দেখে সুইউ ঘরে নেই। পরে হাইমির মনে পড়ে যে সুইউ তো আজকে রাতে বাড়িতেই আসেনি। এদিকে সুইউর সকালে ঘুম ভাঙে, সে কাল রাতে তার ফ্রেন্ডের সাথে তাদের দোকানেই ঘুমিয়ে গিয়েছিল। সকালে ঘুম ভাঙার পর সুইউর মনে পড়ে, আরে আজকে তো আমার টেনিস ম্যাচ ছিল। তারপর সে ফটোগ্রাফারকে ছেড়ে দেয়, অর্থাৎ পুরো এক রাত তারা তাকে এখানে বেঁধে রেখেছিল, কিন্তু ফটোগ্রাফারের কাছ থেকে তারা তো ক্যামেরাটাই নেয়নি। ফটোগ্রাফার সেখান থেকে বের হওয়ার পরই ক্যামেরার ভিডিওটা পাবলিক করে দেয়। অন্যদিকে হাইমি এবং তার মা সুইউ টেনিস ম্যাচ দেখতে স্টেডিয়ামে চলে আসে। এদিকে সবাই এখন জেনে গিয়েছে যে সুইউ হাইমির নিজের মেয়ে। এটা জানার পর
তারপর সবাই স্টেডিয়ামে এসে হাইমিকে ঘিরে ধরে। সুইও তখন তার মাকে বাঁচানোর জন্য সেখান থেকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু হাইমি আজ আর পালিয়ে যেতে চায় না। এবার সে সত্যির মুখোমুখি হতে প্রস্তুত। তাই হাইমি সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি এতদিন ধরে আমার মেয়েকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি, কিন্তু আজকের পর থেকে আমি আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। তখনই ওই ফটোগ্রাফার এসে বলে, তাহলে আপনার বয়ফ্রেন্ডের কি হবে? আপনি কি তাকে ঠকিয়েছেন? ঠিক তখনই জিহুন সেখানে এসে বলে, হাইমি আমাকে ঠকায়নি, আমি আগে থেকেই জানতাম তার একটা মেয়ে আছে। জিহুন আজ হাইমির পাশে এসে দাঁড়ায়। এখানে হাইমির মাও এসে বলে, সুইয়ের বাবা তাদেরকে ফেলে রেখে চলে গিয়েছিল, কিন্তু হাইমি তার মেয়েকে ফেলে কোথাও যায়নি। আপনারা কিভাবে বুঝবেন একা একজন মা কিভাবে তার সন্তানকে মানুষ করতে হয়? এখানে হাইমির মাও বেশ কিছু ইমোশনাল কথা বলে, যা শুনে সেখানে থাকা সবাই চুপ হয়ে যায়। তারপর শেষ বেশ হাইমি আর সুইয়ের মাঝেও সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তারপর হাইমি তার কাছ থেকে অপশন নিয়ে নেয়, যাতে সে তার মেয়েকে পুরোপুরি দেখাশোনা করতে পারে, সে যেন তার মেয়েকে সবসময় হাসি খুশি এবং ভালো রাখতে পারে। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আজ আমি 2022 সালের অসাধারণ একটা কোরিয়ান মিনি ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে দেখানো হয়েছে একটা গরিব ঘরের সাধারণ মেয়ে এক সুপারস্টার খেলোয়াড়কে তার বয়ফ্রেন্ড হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। তারপর থেকে তার ফলোয়ার তো বাড়তে শুরু করে, কিন্তু এই বিষয়টা যখন সে খেলোয়াড় জানতে পারে তখন তার সাথে কি কি ঘটে এবং শেষ পর্যন্ত এই ধনী হওয়ার নাটকটা করতে গিয়ে মেয়েটা তার জীবনে কি কি সমস্যা ফেস করে তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর যারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই গল্পের শুরুতে আমরা কিছু স্টুডেন্টদেরকে ঝগড়া করতে দেখতে পাই। এখানে আমাদের ফিমেল লিড রাহিকেও দেখতে পাই। এখানে রাহি কিছু মেয়েদের সাথে তুমুল ঝগড়া করছিল। রাহি কেন ঝগড়া করছিল, তার সাথে এমন কি হয়েছিল যার জন্য সে এভাবে তার বন্ধুদের সাথে ঝগড়া করছে, এটা জানার জন্য আমাদেরকে কিছুদিন আগের কাহিনী দেখানো হয়। আর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রাহি একজন ইনফ্লুয়েন্সার ছিল, সোশ্যাল মিডিয়াতে তার ভালোই ফলোয়ার ছিল, কারণ রাহি দেখতে অনেক সুন্দর ছিল। এখানে রাহি তার বেস্ট ফ্রেন্ড মিনিয়ানকে দিয়ে কিছু দামি দামি জিনিসের সাথে ছবি তোলে আর সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে। রাহি তার ছবিতে একটা কমেন্ট পড়ে মনে হচ্ছিল হয়তো তার ওজনটা কিছুটা বেড়ে গিয়েছে, তাই এরকমটা হচ্ছে। এরপর থেকে রাহি কোনো খাবার না খেয়ে শুধু সেই খাবারের ছবিগুলো পোস্ট করে দেয়। কিন্তু রাহিরও এই খাবারগুলো খেতে অনেক ইচ্ছে করছিল, কিন্তু তারপরও সে খায় না, কারণ খেলে যদি তার ওজন বেড়ে যায় তাহলে তো সে আর বিজ্ঞাপনের জন্য টাকা পাবে না, ফলে তার খরচ চালানোর জন্য কোনো টাকাও তার কাছে আর থাকবে না। তার বান্ধবী মিনিয়ান তখন তাকে বলে, তুমি না কিছুদিন আগেই টাকা পেলে? আসলে রাহির ক্লাসমেটরা তাকে অনেক ধনী মনে করে আর তাকে দিয়ে ইচ্ছা মতো জিনিসপত্র কেনাকাটা করিয়ে নেয়, আর রাহিও তাদেরকে এসব কিনে দেয়, কিছুই বলে না, কারণ রাহি তাদের কাছে নিজেকে ধনী বানাতে চায়। আর এসব কারণে সে কষ্ট করে টাকা ইনকাম করেও তাদের পিছনে এভাবে খরচ করে। যাই হোক, তখনই রাহি অনলাইনে অ্যাথলেটিক খেলোয়াড় ফেমাস কিমের একটি আর্টিকেল দেখতে পায়, যেখানে লেখা ছিল যে কিম তার প্রথম ভালোবাসার মানুষের কাছ থেকে মোটিভেট হয়ে এত কিছু করতে পেরেছে, তার জীবনে সে সাফল্য অর্জন করেছে। কিন্তু কেউই জানতো না কিমের সে প্রথম ভালোবাসার মানুষটি আসলে কে, কারণ কিম কখনোই তার পরিচয় কাউকে বলেনি। যাই হোক, এই নিউজটা দেখে রাহির মনে পড়ে যায় যে কিম তো তার ছোটবেলার ফ্রেন্ড ছিল, যে সবসময় কান্নাকাটি করত, আর রাহি সবসময় তার মন ভালো করার জন্য তাকে হেল্প করত। এটা দেখে রাহির মাথায় একটা দুষ্ট আইডিয়া আসে, যেটা করলে হয়তোবা খুব তাড়াতাড়ি তার ফলোয়ার আবারও বেড়ে যাবে। মিনিয়াং তার এই প্ল্যানের কথা শুনে বলে, তুই পাগল হয়ে গিয়েছিস, আমি তোর এসব প্ল্যানের মধ্যে নেই। তারপর রাহি অনেক তাড়াতাড়ি করে মিনিয়ানের বাসা থেকে তার নিজের বাসায় চলে আসে। আর তখনই আমরা দেখতে পাই রাহির ইন্টারনেট লাইফ থেকে রিয়েল লাইফটা অনেক আলাদা। বাস্তবে তো তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, সে ধনী হওয়ার নাটক করলেও আসলে তার তেমন কিছুই ছিল না। যাই হোক, তাড়াতাড়ি করে বাসায় এসে রাহি অনেক খোঁজাখুঁজির পর তার সাথে কিমের একটা ছোটবেলার ছবি পেয়ে যায়। সাথে সাথে রাহি সে ছবিটা তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়, যেটাতে সবাই এটা মনে করে নেয় যে রাহি কিমের প্রথম ভালোবাসা। এর ফলে তার প্ল্যানটাও খুব ভালোভাবেই সাকসেসফুল হয়, আর তার ফলোয়ারও খুব তাড়াতাড়ি বেড়ে যেতে শুরু করে। এমনকি রাহির ক্লাসমেটরা এসেও তাকে কিমের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু রাহির সাথে তো কিমের কয়েক বছর ধরে কোনো সম্পর্কই ছিল না। তখন মিনিয়াং এসে তাকে এসব প্রশ্ন থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এদিকে রাহি ফ্যাশন ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছিল, এজন্য তাকে একটি নতুন ড্রেসের ডিজাইন করতে দেওয়া হয়েছিল। অন্যদিকে রাহির সাথে কিমের টপিকটা ট্রেন্ডিং নিউজে চলে আসে, যা দেখে রাহি তো এবার অনেক ভয় পেয়ে যায়, কারণ সে নিজেও বুঝতে পারেনি যে এই বিষয়টা এতটা ভাইরাল হয়ে যাবে। আর এখানে রাহি এটা ভেবে আরো বেশি ভয় পাচ্ছিল যে এসবের কারণে তার নিজের সিক্রেটটা না সবার সামনে ফাঁস হয়ে যায়, যে রাহি আসলে একজন গরিব, সে কোনো ধনী না। যাই হোক, তারপর আমরা দেখতে পাই রাহির সিনিয়ররা তাকে পার্টিতে ডাকে, কিন্তু রাহি না করছিল, এজন্য তারা কিমের কথা বলে তাকে পার্টিতে ডেকে নেয়। কিন্তু আসলে এটা পুরোটাই মিথ্যে ছিল, কিম সেখানে ছিলই না।
কিন্তু কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে সেখানে সত্যি সত্যি কিম চলে আসে। রাহি কিমকে দেখে তো পুরো শকড হয়ে যায়। তারপর কিম রাহির কাছে এসে বলে, রাহি তুমি তাহলে আমার প্রথম ভালোবাসা, তাই না? কিমের মুখে এই কথাটা শুনে রাহি তো একটু অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়, কারণ তাদের মধ্যে তো আসলে তেমন কিছুই ছিল না। যাই হোক, এখানে কিম ইচ্ছে করেই রাহির পাশে এসে বসে, কিন্তু রাহি তো তাকে ইগনোর করতেই যাচ্ছিল, কিন্তু সে তার বন্ধুদের সামনে কিছুই করতে পারছিল না। এখানে রাহির সিনিয়ররা তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি সত্যি এত ধনী? রাহি বলে, না না, আমি আসলে এত ধনী না। তখন তারা কিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে তুমি রাহির মধ্যে এমন কি দেখেছো যে রাহি তোমার প্রথম ভালোবাসা? কিম তাদেরকে সবকিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই রাহি তাকে রিকোয়েস্ট করে যে তার সাথে প্রেমের নাটক করার জন্য। তাই কিম বলে, আসলে রাহিকে দৌড়ানোর সময় অনেক সুন্দর লাগে, যা দেখে আমি প্রথমবার তার প্রেমে পড়েছিলাম। এখানে কিম খেয়াল করে যে রাহির আশেপাশের সবাই তাকে নিয়ে অনেক জেলাস ফিল করছিল। এদিকে রাহি তো টেনশনে পড়ে অনেকগুলো খাবার খেয়ে নেয় আর অনেক ড্রিঙ্কসও করে ফেলে। সবাই বলতে থাকে, তুমি এত খাবার খাওয়ার পরও মোটা হও না? কিন্তু আমরা দেখতে পাই খাবার খাওয়ার পরপরই রাহি বাইরে এসে সবগুলো বমি করে ফেলে দেয়, কারণ এত খাবার খেলে সে অনেক মোটা হয়ে যাবে। তারপর মাতার রাহি কিমকে তার প্রথম ভালোবাসার মিথ্যে কথাটিকে সিক্রেট রাখতে বলে, কিন্তু কিম তখন তাকে বলে, তোমার এই সিক্রেট লুকানোর জন্য আমি তোমার কাছে কি পাবো? এটা বলে কিম তো রাহির কাছে আসতে শুরু করে, যা দেখে রাহি অনেক নার্ভাস হয়ে পিছনের দিকে যাচ্ছিল। আর তখনই সে কিছু একটার সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা রাহি যখন তার চোখ খুলে, তখন সে সেখানে মিনিয়নের সাথে কিমকেও দেখতে পায়, যা দেখে রাহি তো টাসকি খেয়ে যায়। এখানে কিম আর মিনিয়াং রাহির বাসায় বসে খাবার খাচ্ছিল। রাহি তখন মিনিয়াংকে বলে, কিমকে সে কেন এখানে নিয়ে এসেছে? তখন মিনিয়াং বলে, আসলে রাতের বেলা মাতাল হয়ে তুমি নিজেই জেদ করছিলে কিমকে তোমার বাসায় নিয়ে আসার জন্য, আর এসবের কারণে এখন কিম তো তার আসল সত্যিটা জেনে গিয়েছিল যে রাহি আসলে ধনী না। কিন্তু তারপরও কিম রাহির সাথে খুব ভালোভাবেই কথা বলে, যা দেখে রাহি তো অনেক খুশি হয়ে যায় যে এত বড় একজন সুপারস্টার খেলোয়াড় হয়েও তার মতো গরিবের সাথে সে বন্ধুত্ব করেছে। যাই হোক, পরের দিন ক্লাসে গিয়ে টিচার যখন রাহির ডিজাইনটা দেখে, তখন তার কাছে সেটা তেমন একটা ভালো লাগে না, কারণ ডিজাইনের মূল উদ্দেশ্য ছিল তোমার কাছে সৌন্দর্যের অর্থটা কি। টিচার সবাইকে বলে, সৌন্দর্য শুধু বাইরের দিক থেকে হয় না, ভিতর থেকেও সুন্দর হতে হয়। আর টিচার রাহিকে তার ডিজাইনটা আবারও বানাতে বলে। ক্লাস শেষ হওয়ার পর সবসময়ের মতো এবারও রাহির ক্লাসমেটরা তার টাকাতে অনেক খাবার অর্ডার দিয়ে দিয়েছিল। তার উপরে আবার তারা বিজ্ঞাপনের জিনিসগুলো তার কাছে ফ্রিতে চাচ্ছিল, কিন্তু সেগুলো সে তাদেরকে কিভাবে দিবে? যাই হোক, এদিকে রাহির কাছে তখন কিমের কল আসে, কিন্তু রাহি তার কলটা পিক করে না, আর তার বন্ধুদের কাছে বলতে শুরু করে যে কিম তো আমার পিছে পড়ে গিয়েছে। তখনই সেখানে কিম চলে আসে, আর সেখানে থাকা সবাই তো কিমকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা সবাই কিমের অনেক বড় ফ্যান ছিল। যাই হোক, সবাই চলে যাওয়ার পর কিম বলে, যদি তুমি আমাকে এভাবে ইগনোরই করতে থাকো, তাহলে কিন্তু আমার মুখ দিয়ে সত্যিটা যে কখন বের হয়ে যাবে সেটা কিন্তু আমি নিজেও জানি না। রাহি তখন বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? কিম বলে, না না, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। রাহি তখন বলে, তুমি আমার কাছে কি চাও? এসব বলতে বলতে রাহি আবারও অনেকগুলো খাবার খেয়ে নেয়, আর সে যখনই বুঝতে পারে যে সে অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে, তখনই সে খাবার হজম হওয়ার আগে ওয়াশরুমে যেতে শুরু করে। কিন্তু কিম তখন রাহিকে থামিয়ে বলে, এরকমটা করো না। এখানে কিম আরো বলে, আমি ডিসাইড করে ফেলেছি যে আমি তোমার কাছে কি চাই। আমি চাই এখন থেকে তুমি প্রতিদিন আমার সাথে জগিং করতে যাবে, তা না হলে আমি সবাইকে সত্যিটা বলে দিব। রাহির জগিং করতে একদমই ভালো লাগে না, কিন্তু তারপরও সে রাজি হয়ে যায়। তখনই আমরা দেখি কেউ তাদের একসাথে দেখে অনেক জেলাস ফিল করছিল, কিন্তু তার ফেসটা আমাদেরকে দেখানো হয় না। পরদিন থেকে কিম রাহিকে নিয়ে জগিং করতে শুরু করে, যেটা রাহি না চাওয়া সত্ত্বেও করতে হচ্ছিল। কিন্তু কিছুদিন পর রাহির এটা অনেক ভালো লাগতে শুরু করে। কিম রাহিকে দৌড়াতে দেখে তার আগের কথাগুলো মনে পড়ে যায়, আর কিম সেই দিনগুলোর কথা মনে করে স্মাইল করতে শুরু করে। এদিকে দৌড়াতে গিয়ে রাহি পড়ে যায়। কিম এসে তাড়াতাড়ি করে রাহির হাতে ব্যান্ডেজ করে দেয়, আর রাহিকে জিজ্ঞাসা করে, তুমি সবসময় হিল পরো কেন? ফ্ল্যাট শু পরতে পারো না? রাহি বলে, ফ্ল্যাট শু পরলে আমাকে দেখতে অনেক খাটো লাগে। তারপর কিম রাহিকে নিয়ে একটা জুতার দোকানে চলে আসে, আর এখানে সে রাহিকে অনেকগুলো ফ্ল্যাট শু কিনে দেয়। তারপর তারা যখন বাড়ি যাচ্ছিল, তখন রাহির অনেক ঠান্ডা লাগছিল, যা দেখে কিম রাহিকে নিজের জ্যাকেটটা পরিয়ে দিয়ে বলে, এখন থেকে তুমি ওই কাপড়গুলোই পরবে যেগুলো পরলে তুমি কমফর্ট ফিল করো, আর তোমার যা করতে ভালো লাগে তুমি তাই করবে। লোকদের দেখানোর জন্য তোমার কোনো কিছু করার দরকার নেই। কিমের এই কথাগুলো রাহির অনেক ভালো লাগে। তারপর বাসায় আসার পর আজ রাহির মুডটা অনেক ভালো ছিল, যা দেখে মিনিয়াং বলে, কিছুদিন ধরে তোমাকে খুব হাসি খুশি লাগছে, আর এই সবকিছু কিমের জন্যই হচ্ছে, তাই না? রাহি বলে, আরে না না, এরকম কিছুই না। তখন মিনিয়াং রাহিকে বলে, রাহি অনেক তো হলো, এখন সবাইকে তোর সত্যিটা বলে দেওয়া উচিত, তা না হলে একদিন তুই খুব বড় একটা ঝামেলায় পড়ে যাবি। কিন্তু রাহি তার কথাটা ঘুরিয়ে ফেলে। অন্যদিকে কিম খেয়াল করে কেউ একজন রাহিকে ফলো করছে। এটা বলার জন্য কিম রাহিকে কল করে, কিন্তু রাহি ফোনটা পিক করে না। তাই কিম নিজে সে ফলো করা লোকটার পিছে পিছে যেতে শুরু করে। এদিকে রাহির ক্লাসমেটরা মিনিয়ানের বাসায় চলে আসে। তারা মনে করে এটাই হয়তো রাহির বাসা। এখানে রাহি আর মিনিয়াং মিলে তাদের থেকে সত্যটা লুকাতে থাকে, এমনকি মিনিয়াং এর বাবা মাকে রাহির বাবা মা বলেও চালিয়ে দেয়। এখানে সব জায়গায় তো মিনিয়াং এর জিনিসপত্রই ছিল। তখনই তাদের মধ্যে মিনজি নামের একটা মেয়ে
যে কিনা কিমকে অনেক পছন্দ করত, সে তখন বলে, আমি স্কুলের ফাইলে দেখেছিলাম মিনিয়ানের বাসার অ্যাড্রেস এটাই, তোমরা দুজন কি একসাথে এখানে থাকো? এখানে মিনিয়ান রাহিকে সব সত্যটা বলে দিতে বলে, কিন্তু রাহি সত্যিটা না বলে বলে মিনিয়ানের কিছু সমস্যার জন্য সে আমার সাথে এখানেই থাকে। এদিকে মিনজি এ বাসাটা ঘুরে ঘুরে দেখছিল যেটা আসলে রাহির বাসা কিনা। তখন সে কিমের জ্যাকেটটা এখানে দেখে অনেক রেগে যায়। ইভেন সে রাহির সাথে তার বাবা মার একটা পিকচারও দেখে ফেলে, যেটা দেখে তার একটু সন্দেহ হয়। যাই হোক, সবাই চলে যাওয়ার পর রাহি মিনিয়ানকে সরি বলে, কিন্তু এবার মিনিয়ান অনেক রেগে গিয়েছিল যে রাহি তাদেরকে খুশি করার জন্য তার বেস্ট ফ্রেন্ডকে কিনা ছোট করতে একবারও ভাবেনি। এদিকে কিছুক্ষণ পর রাহির বাসা থেকে ওই ফলো করা লোকটা বের হয়ে আসে, আর তার পিছু করতে করতে কিমও ততক্ষণে সেখানে এসে পড়েছিল। এখানে কিম সে লোকটাকে ধরতে গিয়ে তার পায়ে অনেক ব্যথা পেয়ে যায়। তারপর কিম পুলিশকে ফোন করে এ ব্যাপারে সবকিছু বলে, কিন্তু রাহি তো এটা নিয়েই টেনশনে ছিল যে সবাই তার সত্যিটা না জেনে যায়। কিম তখন বলে, তুমি তাদের সামনে ধনী হওয়ার মিথ্যাটা কেন বলো? তখন রাহি কিমকে বলে, একটা সময় আমিও অনেক ধনী পরিবারেরই ছিলাম, কিন্তু আমার বাবার বিজনেসের অনেক বড় লস হওয়ার কারণে আজ আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এসব জানার পর আমার আগের স্কুলের বন্ধুরা আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, যার জন্য আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আর তখন আমি লজ্জা পেয়ে সেখান থেকে এখানে শিফট হয়েছি আর টাকা কামানোর জন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সিও শুরু করে দেই, কিন্তু আশেপাশের মানুষরা আমাকে ধনী ভেবে নেয়, তাই আমিও সবার কাছ থেকে আমি গরিব হওয়ার কথাটা লুকিয়েছি। এখানে রাহি কিমকে সরি বলে আর বলে, আমার জন্য তোমাকে অনেক মিথ্যে বলতে হয়েছে যে আমি তোমার প্রথম ভালোবাসা। কিম তখন রাহিকে অবাক করে দিয়ে বলে, আমি তো কখনো কোনো মিথ্যেই বলিনি, তুমিই তো আমার প্রথম ভালোবাসা। এটা শুনে তো রাহি পুরো শকড হয়ে যায়। তারপর কিম রাহিকে বলে, তোমার কি মনে আছে ছোটবেলা যখন আমার মন খারাপ থাকতো তখন তুমি আমার মন ভালো করার জন্য আমার হাতটা ধরে দৌড়াতে আর আমাকে মোটিভেট করতে? তোমাকে সেভাবে দেখেই আমার মনে অ্যাথলেটিক হওয়ার স্বপ্ন জেগেছিল, আর তোমার জন্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখানে কিম আরো বলে, তুমি আগের মতো এখনো অনেক হার্ড ওয়ার্ক করো, এজন্য আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু রাহি এখানে কিমকে কিছুই বলে না। পরদিন রাহি কিমের বলাতে সবাইকে সত্যিটা বলে দেওয়া ডিসাইড করে আর মিনিয়াং এর কাছে সরি বলে, কিন্তু তখনই মিনিয়াং ইন্টারনেটে রাহির একটি পোস্ট দেখায় যেখানে কেউ একজন আগেই রাহির ব্যাপারে এসব পোস্ট করে দিয়েছিল যে রাহি আসলে ধনী নয়, সে শুধু এতদিন ধরে ধনী হওয়ার নাটক করে এসেছে। তাও আবার তার বাসার ছবি সহকারে সে লোকটা পোস্ট করেছিল, আর এই কাজটা করেছিল সে ফলো করা লোকটাই যাকে ধরতে গিয়ে কিম পায়ে ব্যথা পেয়েছিল। যাই হোক, এদিকে এসবের কারণে রাহি মন খারাপ না করে সবাইকে সত্যিটা বলতে চায় আর সরিও বলে, কিন্তু তারা সবাই রাহির মজা নিতে শুরু করে। এতে মিনিয়াং রেগে যায় আর বলে, তোমরা এরকমটা কিভাবে করতে পারো? আসলে তার ক্লাসমেটরা অনেক খারাপ ছিল, তারা যখন জেনে যায় যে রাহি আসলে ধনী না তখন তাদের পুরো রংটাই বদলে যায়। এখানে রাহি তার সব বন্ধুদের সাথে ঝগড়া করতে শুরু করে, যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। এখানে রাহি বলে, আমি কখনোই হার মানবো না, আমি অনেক হার্ড ওয়ার্ক করে আমার সাফল্য আমি অর্জন করবই। তারপর রাহি মিনজি নামে সে মেয়েটাকে বলে, শোন, কিম শুধুই আমার, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তুই কিমের কাছ থেকে এখন থেকে দূরে থাকবি। আর মিনজি সেদিন রাহি আর কিমকে একসাথে দেখে জেলাস ফিল করেছিল, আর এজন্য মিনজি সে লোকটাকে দিয়ে রাহির বাসায় পাঠিয়ে রাহির গরিব হওয়ার বিষয়টা ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এদিকে কিম তো রাহির মুখে ভালোবাসার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। রাহি তার সব ভুলগুলো বুঝতে পারে, এজন্য রাহি আবারও তার বেস্ট ফ্রেন্ড মিনিয়াং এর কাছে মাফ চায়। মিনিয়াংও তাকে মাফ করে দেয়, কারণ সেও তার বান্ধবী রাহিকে অনেক ভালোবাসতো। তারপর কিম রাহিকে জিজ্ঞাসা করে, তখন যে তুমি সবার সামনে সেটা বললে সেটা কি সত্যি? রাহি তখন কিছু না বলে ডাইরেক্ট কিমকে একটা কিস করে দেয়। এই জন্য কিমও সাহস করে আবারও তাকে একটা কিস ব্যাক করে। আর এখান থেকে সিনটা কাট হয়ে রাহির ক্লাসে চলে আসে, আর সেখানে আমরা দেখি এবার ক্লাস টিচার রাহির ডিজাইনটা অনেক পছন্দ করেছে, কারণ রাহি এখন তার জীবনটা নিজের মতো করে বাঁচে, অন্যকে খুশি করার জন্য মিথ্যে একটি দুনিয়ায় নিজেকে বন্ধ করে রাখে না। রাহি এখন যেটা পছন্দ করে সেটাই ব্যবহার করে, আর কিমের সাথেও খুব সুন্দর করে তার সম্পর্কটা চালিয়ে যায়। আর তাদের এই দুজনের হ্যাপি এন্ডিং এর মোমেন্ট দিয়ে আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। আজ আমি আপনাদের জন্য 2016 সালে মুক্তি পাওয়া চাইনিজ একটা লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। আর এই সিনেমাতে দেখানো হয়েছে একটি টিনেজ ছেলে কিভাবে তার থেকে বয়সে বড় একটা সিনিয়র আপুর প্রেমে পড়ে যায়, তারপর তাদের জীবনে কি কি ঘটে এবং শেষ পর্যন্ত ছেলেটা কি পারবে তার ভালোবাসাটা ওই মেয়েটার কাছে প্রকাশ করতে, তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর তার আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এই মুভির শুরুতে আমরা মুভির মেন লেডি ইমাকে দেখতে পাই, যে একটি মার্ডার কেসের সাথে জড়িয়ে আছে। তাছাড়া তার সাথে আরেকজন ছেলেও এই কাজের সাথে যুক্ত ছিল। আর তারা কিভাবে এই মার্ডারের সাথে জড়িয়ে গিয়েছে এবং তাদের জীবনে কি কি ঘটেছিল তা জানার জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা ছোট্ট ইমাকে দেখতে পাই যে তার আঙ্কেলের কাছেই যাচ্ছিল। তার আঙ্কেল তখন হান নামের একটা ছেলেকে ট্রেন আপ করাচ্ছিল। এখানে ইমা যখন তার আঙ্কেলের কাছে আসে তখন তার আঙ্কেল তাকে বলে, তুমি কি ঘোড়ায় চড়তে চাও? ইমা তো খুশিতে বলে, হ্যাঁ আমি ঘোড়ায় চড়বো। তারপর তার আঙ্কেল
হান নামের যে ছেলেটাকে ট্রেন আপ করা ছিল তার পিঠের উপরে ইমাকে উঠিয়ে দেয়। হানও ইমাকে পিঠে নিয়ে ট্রেন আপ করে যাচ্ছিল। যাই হোক, এভাবে অনেক বছর কেটে যায় আর এখন ইমা আর হান দুজনই অনেক বড় হয়ে গিয়েছিল। বড় হতে হতে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর তারা একজন আরেকজনের সঙ্গে খুব উপভোগ করে। তাছাড়া যখনই কোনো মেয়ে হানের কাছাকাছি আসার চেষ্টা করে তখনই সে সাথে সাথে কেয়ারফুল হয়ে যায়, কারণ অন্য কোনো মেয়ের সাথে কথা বললে তাকে ইমার হাতে মার খেতে হবে গ্যারান্টি। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় ইমার বাবা তাকে বলছিল, তুমি কি এক্সট্রা মানি পকেট পেতে চাও? ইমা তো খুশিতে বলে হ্যাঁ। তখনই তার বাবা তাকে বলে, এক্সট্রা টাকা পেতে হলে তোমাকে তো একটা ছেলেকে পড়াতে হবে। ইমা বলে ঠিক আছে, আমি অবশ্যই পড়াবো। তখন তার বাবা তাকে একটা তার বন্ধুর ছবি দেখায়। আসলে তার বন্ধু এবং তার স্ত্রী সুইসাইড করেছিল, যার ফলে তাদের একমাত্র সন্তান ইফান একদমই একা হয়ে যায় আর এখন ইমাকে তাদের ছেলে ইফানকেই পড়াতে হবে। তাছাড়া এখন থেকে ইফান ইমাদের সাথেই থাকা শুরু করে। একদিন ইমা ইফানের সাথে দুষ্টামি করার সময় ইফান ইমাকে আঘাত করে, এতে তার হাত কেটে যায়। আসলে ইফান তার এই ছোট্ট লাইফে এত বেশি দুর্ঘটনা দেখেছে যে সে এখন মানসিকভাবে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল আর এখন তার প্রয়োজন একটা স্নেহের ছায়ার নিচে থাকা। যাই হোক, তারপর ইমা তার কাছে এসে তাকে শান্ত করে আর তার ভালোবাসা দিয়ে ইফানকে অনেকটাই নরমাল করে তোলে, ঠিক একজন বড় বোনের মতো। ইমা যেখানেই যায় সে ইফানকে সেখানেই তার সঙ্গে করে নিয়ে যায়। একদিন ইমা আর হান ঘুরতে বের হয়, তাদের সঙ্গে ইফানও ছিল। সেখানে তাদেরকে কিছু গুন্ডা ঘিরে ধরে, কারণ হানের সাথে তার বসের ঝামেলা হয়েছিল, তাই তার বসই এই গুন্ডাগুলোকে পাঠিয়েছিল তাকে মারার জন্য। হান এখানে তাদেরকে কোনো মতে মেরে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর একটা গলির মাঝখানে আরো কিছু গুন্ডা এসে তাদেরকে ঘিরে ধরে। তখন ইফান একটা পিস্তল বের করে তাদের দিকে পয়েন্ট করে, যা দেখে সেখানে থাকা এক গুন্ডা বলে, এই খেলনা পিস্তল দিয়ে আমাদেরকে তুই মারবি? ইফান তখন বলে ওঠে, হ্যাঁ, তোদেরকে এটা দিয়ে মারবো, কারণ এই পিস্তলটা পৃথিবীর সবচেয়ে ভয়ানক পিস্তলের মধ্যে একটা। তার কথার ভঙ্গি আর তাকানোর স্টাইল দেখে গুন্ডারা সবাই তো একটু ভয় পেয়ে যায়। তখনই ইফান শুট করে দেয়, কিন্তু গুন্ডাদের কিছুই হয় না, কিন্তু তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল। যা দেখে ইফান বলে ওঠে, একটা খেলনা পিস্তল দেখেই ভয় পেয়ে গেলি? তোদের তো গলায় ফাঁসি দিয়ে মরা উচিত। এই বলে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তখনই গুন্ডাদের একজন তাদেরকে ধরতে বলে, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এই ঘটনার পর হান আর ইমা মনে করে ইফান এখন অনেক বড় হয়ে গিয়েছে। তারপর থেকে তারা ইফানকে সবসময় তাদের সাথেই রাখে। ইমা আসলে ইফানকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখে, কিন্তু ইফানের মনে ইমার জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আসলে সে ইমাকে মনে মনে অনেক পছন্দ করতে শুরু করে। আস্তে আস্তে ইফান একটু বড় হয়ে যায়। একদিন ইফান ইমার একটা ড্রয়িং বুক খুঁজে পায়। এখানে ইমা তার কাছের মানুষগুলো ছবি এঁকে রেখেছিল, যেখানে ইফানেরও একটা ছবি ছিল। ইফান তার নিজের ছবিটা তার কাছে রেখে দেয়। এটাই ইমা জানতে পেরে তাকে এসে বলে, ছবিটা নিশ্চয়ই তুমি নিয়েছো তাই না? ঠিক আছে, চলো তোমাকে আমি নিজে ড্রয়িং শিখিয়ে দিব। ইমা যখন ইফানকে ড্রয়িং শেখাচ্ছিল তখন ইফান ইমার প্রতি আবারও অন্যরকম ফিল করতে শুরু করে। তারপর ইমা ড্রয়িং শেষ করে গিয়ে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় ইফান তার পাশে তাকে ধরে ঘুমিয়ে রয়েছে, যা দেখে সে একটু অকওয়ার্ড ফিল করে, কিন্তু সে ব্যাপারটা তেমন একটা সিরিয়াস ভাবে না নিয়ে সেখান থেকে উঠে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় হান ইমাকে বলছে কয়েক বছরের জন্য সে মিলিটারি ট্রেনিং এ চলে যাবে। ইমা তখন তাকে বলে, এটা কি তুমি নিজে থেকেই ঠিক করেছো? হান বলে হ্যাঁ। যা শুনে ইমা তো কেঁদে দেয়। তখন হান তাকে 2 খরগোশের গল্প বলে সান্ত্বনা দেয় আর তাকে কনভিন্স করে। পরের দিন হান তার ট্রেনিং করতে চলে যাওয়ার সময় ট্রেনে বসে ইমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তখন ইমাও সেখানে চিৎকার করে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি হান। তারপর দেখা যায় হান মিলিটারি ক্যাম্পে ট্রেনিং করতে শুরু করেছে আর এদিকে ইমা তাকে সবসময় মিস করে। তারপর এভাবে বেশ কিছু সময় কেটে যায়। একদিন ইফান ইমার সাথে মুভি দেখতে যেতে চায়, তাই ইমা ইফানকে বলে, ঠিক আছে, স্কুলের ক্লাস শেষ করে আমার ড্রয়িং ক্লাসে চলে এসো, আমরা দুজন মিলে মুভি দেখতে যাব। এদিকে ইমা ড্রয়িং ক্লাসে থাকা অবস্থায় হঠাৎ করে হান সেখানে চলে আসে। আসলে হান একদিনের জন্য ছুটি পেয়েছিল আর সাথে সাথে সে ইমার সাথে দেখা করতে এখানে চলে আসে, যা দেখে ইমা তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। এদিকে হানের সাথে থাকার কারণে ইমা ইফানকে নিয়ে মুভি দেখতে যেতে পারেনি আর এটা জেনে ইফান একটু কষ্ট পায়। সে বসে বসে ইমার একটা লকেট দেখছিল আর ইমাকে অনেক মিস করছিল। তখনই সেখানে একটা মেয়ে আসে, সে ইফানকে অনেক পছন্দ করে, তাই এই মেয়েটা আজ ইফানকে প্রপোজাল করে, কিন্তু ইফান মেয়েটাকে রিজেক্ট করে দেয় কারণ সে ইমাকে অনেক ভালোবাসে। যাই হোক, অন্যদিকে দেখা যায় হান ইমাকে নিয়ে তার বন্ধুর সাজেশন করে একটা জায়গায় ঘুরতে আসে, কিন্তু এই জায়গাটাতে একটু পরেই পুলিশের রেড পড়ে। তখন আমরা বুঝতে পারি যে আসলে এই জায়গাটা মূলত অনৈতিক কাজের জন্য বিখ্যাত। ইমা আর হান সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন হানের এক সিনিয়র স্যার এসে তাদেরকে ধরে ফেলে আর তাকে শাস্তি দেয়, আর শাস্তি হিসেবে হানকে বরফের মধ্যে 10 কিলোমিটার দৌড়াতে বলে, কারণ হানের সিনিয়র তার উপর অনেক বেশি খেপে গিয়েছিল, কারণ একজন সৈনিক একদিনের ছুটি পেয়ে কিভাবে এমন একটা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। কিন্তু আসলে তা হানের মনে এমন কোনো খারাপ চিন্তা ছিলই না, সে জানতোই না এই জায়গাটাতে এমন কিছু হয়, সে তো শুধু তার বন্ধুর সাজেশনে এই জায়গাতে এসেছিল। যাই হোক, তারপর হান আবারও ট্রেনিং এ চলে যায়। তারা দুজন আবার
আবারও আলাদা হয়ে যায়। আর এখন এভাবে অনেকদিন কেটে যায়। এদিকে হান মিলিটারিতে জয়েন করে ফেলে, আর অন্যদিকে ইমাও তার পড়াশোনার পাশাপাশি একটা বড় কোম্পানিতে জয়েন করে। আর এখন ইমার বাবা মা চিন্তা করে ইমাকে এখন বিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। এসব কিছু সামনে বসে ইফান শুনছিল। তারপর আমরা দেখতে পাই ইমা একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। এখানে তাকে তার বসের পক্ষ থেকে একজনের কাছে পাঠানো হয়, যে মূলত ফার্মের প্রজেক্টের হেড। তাছাড়া এই কোম্পানিটার ফ্রান্ট ছিল তার বাবা, আর এই ছেলেটার নাম ছিল কিউ। এখানে কিউ নামের লোকটা ইমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এসব দেখে তো ইমা সেখান থেকে বেরিয়ে কনস্ট্রাকশন সাইটে চলে আসে। সাইটে তার সাথে হানের ছোটবেলার এক বন্ধু শ্যানের দেখা হয়। সেও এখানে জব করে। কিছুক্ষণ পর সেখানে সু নামের একটা সুন্দরী মেয়ে চলে আসে। সে ছিল ইমার কলিগ। তাকে দেখে সব ছেলেরাই ইমপ্রেস হয়ে যায়। এদিকে শ্যানও এই মেয়েটাকে প্রথম দেখাই পছন্দ করে ফেলে। এই জন্য শ্যান এসে সুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সু এখানে তাকে একদমই পাত্তা দেয় না। তখনই সেখানে প্রজেক্ট হেড কিউ চলে আসে। সে এসে ইমাকে বলে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু ইমা তাকে না বলে দেয়। এই জন্য কিউ তাকে হুমকি দিয়ে বলে, তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে সে সকল ধরনের ফান্ডিং বন্ধ করে দিবে। যার জন্য ইমাকে বাধ্য হয়ে এই শয়তান কিউর সাথে যেতে হয়। গাড়িতে যেতে যেতে কিউ ইমাকে তার সাথে ডিনারের কথা বলে, কিন্তু ইমা পরিষ্কার তাকে আবারও না করে দেয়। গাড়ি থেকে নামার পর কিউ ইমাকে ফোর্স করছিল তার সাথে তার বাসায় যাওয়ার জন্য। তখনই সেখানে ইফান চলে আসে আর ইমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় ইফান প্রচন্ড ক্রোধ নিয়ে বারবার কিউর দিকে তাকাচ্ছিল। তারপর একদিন অফিসের সকল স্টাফদের নিয়ে পার্টি হচ্ছিল। এখানে শ্যান এবং সু দুজনেই ছিল। তারা অনেক ড্রিঙ্ক করে একসাথে রোমান্টিক ডান্স করছিল। এদিকে ইমা এখানকার সবকিছু ইফানের সাথে ফোনে শেয়ার করছিল। তখনই সেখানে কিউ চলে আসে। সে ইমাকে বলে, তুমি আমাকে পছন্দ নাই করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। এসব বলতে বলতে কিউ ইমাকে সুইমিং পুলে ফেলে দেয়, যার ফলে ইমা তো পানিতে পড়ে ভিজে যায়। অন্যদিকে ততক্ষণে সবাই পার্টি ছেড়ে চলে গিয়েছিল। ইমা এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে চাইছিল, কিন্তু কিউ তাকে জোর করে আটকে রাখতে চায়। তখনই সেখানে ইফান চলে আসে। এখানে এসে ইফান ইমাকে সেভ করে আর কিউকে বলে ভবিষ্যতে যেন এরকম করা দুঃসাহস সে না দেখায়। যা শুনে কিউ সেই একটা ভাব নিয়ে বলে, করলে তুই কি করবি? ইফান তখন বলে, একেবারে খুন করে ফেলবো। তারপর তারা বাসায় চলে আসে। এখানে ইমা ইফানের ঘরে এসে সেই রকেটটা দেখতে পায়। আসলে অনেক আগে ইমা এই রকেটটা একটা গাছে বেঁধে উইশ করেছিল, যেটা এখন তার আর মনে নেই। সে মনে করে নিশ্চয়ই এটা ইফানের গার্লফ্রেন্ডের হবে। এটা নিয়ে দুষ্টামি করতে করতে তারা দুজন একজনের আরেকজনের উপরে গিয়ে পড়ে। এখানে ইফান তাকে কিস করতে চায়, কিন্তু ইমা তাকে সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আর আজকে ফাইনালি ইফান ইমাকে বলেই দেয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা শোনার পর ইমা তো পুরো শকড হয়ে যায়। সে কোনো কথাই বলতে পারে না। আর এখান থেকে সিনটা কাট হয়ে সু আর শ্যানকে দেখানো হয়। তাদের সম্পর্ক এখন অনেক কাছাকাছি চলে এসেছিল। পরের দিন কনস্ট্রাকশন সাইডে গিয়ে ইমা শুধু গতকালকের ইফানের কথাগুলো নিয়ে চিন্তা করছিল। তখনই সেখানে হান চলে আসে। তারপর তারা চারজন মিলে একটা রেস্টুরেন্টে খেতে যায়। এখানে সব ছেলেরা শুধু সুয়ের দিকেই তাকিয়ে থাকে। এটা দেখে সু একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তখন শ্যান বলে ওঠে, কি করবে বলো? তুমি এত বেশি সুন্দর যে সবাই তোমাকে শুধু দেখতেই চায়। আমি হলেও কিন্তু এটাই করতাম। এসব শুনে সু তো তার চেহারা থেকে সকল মেকআপ ধুয়ে ফেলে। এখানে দেখা যায় আসলে সু তেমন একটা সুন্দরী ছিল না। সে মেকআপ আর ফেক বডি শেপিং ব্যবহার করে নিজেকে অ্যাট্রাকটিভ করে রাখে। এখানে সু শ্যানকে বলে, এখনো কি তুমি আমাকে পছন্দ করবে? তখনই শ্যান দাঁড়িয়ে নিজের মাথায় লাগানো আলগা চুলটা খুলে ফেলে। আসলে তার মাথায় চুল ছিল না। তারপর শ্যান সুকে বলে, আমি তোমাকে অনেকদিন ধরে এই কথাটা বলতে চেয়েছি, কিন্তু পারিনি। আমার বাবা, দাদার বাবা সবাই টাকছিল এটা আমাদের জেনেটিক সমস্যা। আর আমি খুশি হয়েছি যে আমরা দুজনই একরকম। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। এসব দেখে রেস্টুরেন্টের লোকজন সবাই হাসতে শুরু করে, যা দেখে সু সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তখনই শ্যান হাসতে শুরু করে আর হাসতে হাসতে কেঁদে দিয়ে সবাইকে বলে, আমি কি করব বলো? আমি তো ইচ্ছে করে টাক হয়নি। তখন সু সেখানে ফিরে আসে। সে শ্যানকে জড়িয়ে ধরে। এটা দেখে রেস্টুরেন্টের সবাই আবার হাততালি দিতে শুরু করে, যা দেখে আমরা সবাই বড় একটা শিক্ষা পাই। সেটা হলো মানুষ আপনাকে নিয়ে যতই হাসাহাসি করুক না কেন, যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে তাহলে হাসাহাসি করা লোকেরাই আপনার জন্য একটা সময় তালি বাজাবে। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় ইমা আর হান তারা দুজন একটা বাগানে বেড়াতে আসে। এখানে হান ইমাকে একটা রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজাল করে। তারা দুজন মিলে ডিসাইড করে ইমার গ্রাজুয়েশনের পরপরই তারা বিয়ে করে ফেলবে। তারপর বাসায় এসে ইমা ইফানকে কল করে, কারণ অনেক রাত হয়ে যাওয়ার পরও ইফান এখনো বাড়িতে আসেনি। কিন্তু ফোনে ইফান ইমাকে বলে, আমি কি তোমার জীবন সঙ্গী হতে পারি? ইমা বলে, ইফান, আমি আর তুমি একসাথে বড় হয়েছি। তুমি সবসময় আমার অনেক ভালো বন্ধু হয়ে থাকবে, কিন্তু আমি হানকে অনেক ভালোবাসি। আমার মনে শুধু হানি আছে, অন্য কেউ না। এটা শুনে ইফান ফোনটা কেটে দেয়। সে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে সে কখনোই ইমার হতে পারবে না। পরের দৃশ্যে দেখা যায় কোম্পানির প্রজেক্ট হেড কিউর বাবা একটা বড় পার্টির অ্যারেঞ্জ করেছে। এখানে সু, শ্যান এবং ইমাও ছিল। এখানে তারা জানতে পারে কিউ তার বাবার আপন ছিল না। তখন ইমা কিউকে বলে, তুমি তো তার নিজের সন্তান না, তারপরে তুমি নিজেকে কিভাবে হ্যাট মনে করো? এটা শুনে কিউ অপমান বোধ করে। তাই সে ইমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য
ড্রিঙ্কসের সাথে কিছু মিশিয়ে দেয়। এই ড্রিঙ্কস তারা তিনজনই খেয়ে ফেলে, তবে সবাই কোনো না কোনো ভাবে সেখান থেকে চলে আসে। শুধু ইমাই বেহুশ হয়ে সেখানেই পড়ে যায়। তারপর কিউ তাকে ধরে তার রুমে নিয়ে যায়। এখানে ইমা চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু কিউ তারপরও তার কোনো কথাই শোনে না। সে তাকে জোর করে র‍্যাপ করে। ইমা মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত অবস্থায় বাসা দিকে যাচ্ছে। এখানে তার শুধু ওই ভয়ঙ্কর মুহূর্তটার কথাই মনে পড়ছিল। সে বাসায় এসে রাগে ঘৃণায় সবকিছু ভাঙতে শুরু করে। তার মা এবং ইফান মিলে দরজা ভেঙে তার রুমের ভিতরে ঢুকে। এখানে ইফান ইমার গায়ে দাগ দেখে ঘটনা বুঝে ফেলে। তার মাথায় আগুন ধরে যায়। সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইমাও তার পিছনে পিছনে চলে যায়। ইফানের এখন একটাই চিন্তা, যেভাবেই হোক ওই জানোয়ারকে খুন করতে হবে। তবে ইমা তাকে এসব করতে নিষেধ করে। সে তাকে থামাতে চায়, কারণ এসব করলে সে খুনি হয়ে যাবে, তার জীবনটা বরবাদ হয়ে যাবে। কিন্তু ইফান তার কোনো কথাই শোনে না। সে সোজা গিয়ে বদমাশটাকে গুলি করে মেরে ফেলে। তখন ইমাও সেখানে পৌঁছে যায়। সে তাড়াতাড়ি ইফানকে বাইরে নিয়ে আসে আর পালিয়ে যেতে বলে। তাই ইফান ইমাকে রেখে এখান থেকে পালিয়ে যায়। তারপর এভাবে আরো কিছুদিন কেটে যায়। আর আমরা দেখি গুলি লাগার পরও কিউ এখনো বেঁচে আছে, সে মরেনি। এদিকে ইমা এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তার পেটে কিউর বাচ্চা। তারপর ইমা ইফানকে বাঁচানোর জন্য কিউর বাবার সাথে একটা ডিল করে, আর সেটা হলো ইমা কিউকে বিয়ে করবে আর তার বদলে ইফানের বিরুদ্ধে সকল মামলা তারা তুলে নিবে। এই খবর পাওয়া মাত্রই ইফান ফিরে আসে। এদিকে হান যখন এসব জানতে পারে, সে ইমার বাবা মার সাথে দেখা করে। তারা হানকে বলে, তুমি ইমাকে ভুলে যাও, এটাই সবার জন্য ভালো হবে। কিন্তু হান এটা মানতে রাজি না, কারণ সে নিজেও ইমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে। এদিকে ইফান গিয়ে কিউর বাবাকে গান পয়েন্টে নিয়ে আসে আর বলে তারা সবাই যেন ইমার কাছ থেকে দূরে থাকে, তা না হলে সে সবাইকে মেরে ফেলবে। তারপর ইমাকে নিয়ে ইফান পালিয়ে যায়। সে ইমাকে একটা অ্যাবর্শন ক্লিনিকে নিয়ে আসে, কিন্তু ইমা এটার জন্য রেডি ছিল না। ইফান তখন বলে, আজকে শুধু একজনেরই মৃত্যু হবে, সেটা হলো এই বাচ্চাটা। যদি তুমি অ্যাবর্শন না করো আর এই বাচ্চাটা জন্ম নেয়, তাহলে আমাদের তিনজনকে মরতে হবে, এই বাচ্চা, তুমি আর আমি। এই কথা শুনে ইমা অ্যাবর্শন করানোর জন্য রাজি হয়ে যায়। পরে দেখা যায় হান কিউর কাছে গিয়ে বলে, তুই বেঁচে থাক, আরো অনেকদিন বেঁচে থাক, যাতে যখন তোর জীবনে খুশি আসবে তখন আমি সেটা ছিনিয়ে নিতে পারি। এই বলে হান রাগে ক্ষোভে কিউকে একটা ঘুষি মেরে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় এসে হান পাগলের মতো চিৎকার করতে থাকে আর অনেক বেশি কান্না করতে থাকে। অন্যদিকে অ্যাবর্শনের পর ইমার কাছে ইফান আসে। সে ইফানকে দেখে কাঁদতে শুরু করে। সে বলে, যা কিছু হয়েছে তার জন্য শুধুমাত্র আমিই দায়ী। ইফান বলে, না, তোমার কোনো দোষ নেই। এটা বলে ইফান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর ইমা তার রকেটটা ইফানের গলায় পরিয়ে দেয়। ইফান বলে, তুমি এখন ঘুমাও, আমরা এসব বিষয় নিয়ে পরে কথা বলবো। তারপর ইফান একটা চিঠি রেখে সেখান থেকে চলে যায়। যখন ইমার ঘুম ভাঙে, সে চিঠিটা দেখতে পায়। সেখানে ইফান লিখেছিল, ইমা, আমি চলে যাচ্ছি, আমি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করব। আমার অনেক ভয় হচ্ছে, কিন্তু এটা আমাকে করতেই হবে। আমি ফিরে আসার আগ পর্যন্ত আমার জন্য তুমি অপেক্ষা করো। ইফান চলে যায় আত্মসমর্পণ করতে। যেতে যেতে তার ইমার সাথে কাটানো সেই দিনগুলোর কথা অনেক মনে পড়ে। এদিকে ইমাও এসব স্মৃতি মনে করে অনেক কাঁদে। তারপর দেখা যায় যেহেতু ইফান আত্মসমর্পণ করে ফেলেছে, তাই ইমাও কিউর বিরুদ্ধে মামলা করে দেয়। আদালত কিউকে 10 বছরের সাজা দেয়। এখন যেহেতু ইমার ঘটনা সোসাইটিতে জানাজানি হয়ে গিয়েছিল, তাই হানের বাবা মা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, যদিও হান এখনো তার পাশেই ছিল। তারপর একদিন ইমা ইফানের সাথে জেলে দেখা করতে আসে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। ইমা এখানে এসে ইফানকে বলে, আমি আজীবন শুধুমাত্র তোমার জন্যই অপেক্ষা করব। এখানে তারা দুজনেই কান্না করে ফেলে। তারপর ইফান মনে মনে বলে, আমি শুনেছি পৃথিবীতে সুখ নাকি 2 রকমের হয়, 1 ভালোবাসার মানুষকে সাথে নিয়ে বেঁচে থাকা, আর 2 ভালোবাসার মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা। তারপর ইমা সবাইকে ছেড়ে সবকিছু ছেড়ে অনেক দূরে কোথাও চলে যায়। হান তাকে অনেক আটকানোর চেষ্টা করে, সেজন্য স্টেশনে এসে চলে আসে। কিন্তু ইমা তখন তাকে বলে, হান, আমাকে তুমি ভুলে যাও, আমরা সময়কে কখনোই বদলাতে পারবো না, আমরা আর কখনোই সেখানে পৌঁছাতে পারবো না যেখানে আমাদের গল্পের শুরুটা হয়েছিল। এভাবে ইমা হানের জীবন থেকে চলে যাওয়াতে তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। তারপর মুভির একদম শেষে আমরা ইফানকে দেখতে পাই, যেখানে ইমা বলছিল, ইফান, আমি তোমার জন্য অপেক্ষা করব, আর এবার আমি আর তোমাকে দূরে যেতে দিব না, আমরা সব সময় একসাথেই থাকব। এখানে ইফানের চোখে পানি দেখা যায়, কারণ তাদের মিলিত হওয়ার জন্য লম্বা একটা সময়ের অপেক্ষা করতে হবে, আর সেটা হলো 7 বছর, কারণ তার 7 বছরের জন্য সাজা হয়েছিল। আর এই স্যাড এন্ডিং এর মধ্য দিয়ে এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়।